নমস্কার ভাই এবং বোনেরা, প্রতিশ্রুতি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। এখানে তোমরা পাবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন উত্তর এবং গুরুত্বপূর্ণ সাজেশন। আমরা মূলত এই চ্যানেলটিতে জিকে, জিএস এবং ইংরাজি বিষয়ের ওপর পড়াশোনা করব এবং জানব সম্পূর্ণ বাংলা ভাষায়। আমরা শুরু করেছিলাম এসএসসি জিডির প্র্যাকটিস সেট প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলি, তো আজকে আমরা করব আমরা লাস্ট যেটা করেছিলাম যে 22 তারিখের চতুর্থ শিফটের প্রশ্নগুলো, কিন্তু আজকে আমরা পরের শিফটের ফার্স্ট শিফটের প্রশ্ন করব না। আমরা করব এসএসসি জিডির যে প্রতিটা শিফট থেকে যে কোশ্চেনগুলো এসেছিলো সেইগুলো থেকে মিলিয়ে মিশিয়ে আমি একটা করে সেট করেছি, সেই সেটগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আজকে আমাদের প্র্যাকটিস সেট 1, ঠিক আছে, তো সেটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলছে যে দিল্লি সুলতানি আমলের কোন বংশ স্বল্পতম সময়ের জন্য শাসন করেছিল? দিল্লি সুলতানি আমলের কোন বংশ স্বল্পতম সময়ের জন্য শাসন করেছিল? এটা করেছিল তোমার খলজি বংশ বা খিলজি বংশ। ঠিক আছে, সব থেকে কম সময়ের জন্য বা স্বল্পতম সময়ের জন্য শাসন করেছিল। আর সব থেকে দীর্ঘকালকে শাসন করেছিল তুগলক বংশ। কত বছর? 94 বছর। ঠিক আছে, 94 বছর শাসন করেছিল। আচ্ছা, এটা দেওয়া আছে। তোমার প্রথম কে করেছিল? দাস বংশ। 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ, মানে 84 বছর করেছিল দাস বংশ। খিলজি বংশ ক বছর করেছিল? 1290 থেকে 1320, মানে 30 বছর, সব থেকে কম। আর তুগলক বংশ করেছিল কত বছর? 1320 থেকে 1414, মানে প্রায় 94 বছর করেছিল তোমার তুগলক বংশ। সৈয়দ বংশ কত বছর করেছিল? 1414 থেকে 1450, মানে 36 বছর। ঠিক আছে, আর লোদি বংশ করেছিল তোমার 1451 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত করেছিল, মানে 75 বছর। ঠিক আছে, এটা তুমি এভাবে মনে রাখবে যে কোন বংশ কত বছর পড়েছিল। আমি একটা তোমার মানে নিজের মতো করে রেখেছি যে দেখো তো দেখো তো শৈল শৈল ঠিক আছে, দেখো তো শৈল। তো এখান থেকে দেখো করে দয়ের ক্ষেত্রে দাস, ক্ষয়ের ক্ষেত্রে খলজি, তো এর ক্ষেত্রে তুগলক, সইয়ের ক্ষেত্রে সৈয়দ, আর লয়ের ক্ষেত্রে লোদি। তো এভাবে তোমার কি মানে মনে রাখতে একটু সুবিধা হবে। এটার যদিও কোনো আর্থিক মানে নেই, দেখো তো শৈল, এর কোনো আর্থিক মানে নেই, কিন্তু তোমার যে এইটা যে বলে দিলাম দেখো তো শৈল, তো এইটা দেখবে দু একবার দেখলে মনে থাকবে। তখন যখন এইটা দেবে যে কোন বংশ প্রথম, কোন বংশ সেকেন্ড, থার্ড, এভাবে তোমরা মনে রাখতে সুবিধা হবে। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো কি বলেছে যে খালসা পন্থ গঠনের স্মরণে পাঞ্জাবে নিচের কোন উৎসব পালিত হয়? খালসা পন্থ গঠনের স্মরণে পাঞ্জাবে নিচের কোন উৎসব পালিত হয়? কোন উৎসব পালিত হয় বলো তো? বৈশাখী উৎসব পালিত হয় পাঞ্জাবে। বৈশাখী উৎসব পালিত হয় খালসা পন্থ গঠনের স্মরণে। ঠিক আছে, এর কি হয় যে পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়ে পালিত হয় বৈশাখী উৎসব। কোথায় কোথায় পালিত হয় তাহলে? পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়ে পালিত হয় বৈশাখী উৎসব। যে লোহরি যে উৎসব, লোহরি উৎসব মাঘ মাসে পালিত হয় পাঞ্জাবের বনফায়ার ফসল উৎসব হিসাবে। মানে লোহরি উৎসবটাও পাঞ্জাবে পালিত হয়, ঠিক আছে, বনফায়ার ফসল উৎসব হিসাবে। হোলা মহল্লাকে হোলাও বলা হয়। এটি একটি 3 দিন ব্যাপী শিখ উদযাপন। ঠিক আছে, কি এটা 3 দিন ব্যাপী শিখ উদযাপন হলো হোলা মহল্লা। আর কাজরি তীজ হলো রাজস্থানের জমকালো উৎসব। যে তীজ বা কাজরি তীজ হলো রাজস্থানের একটা জমকালো উৎসব, মানে কাজরি তীজ রাজস্থানের উৎসব। ঠিক আছে, পরে পরিণত দেখো কি বলেছে। পাইকা
ভারতের কোন রাজ্যের সাথে যুক্ত একটি ঐতিহ্যবাহী নৃত্যশৈলী? পাইকা নৃত্যশৈলী। পাইকাটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা অনেক সময় আছে। পাইকা হলো ঝাড়খণ্ডের নৃত্যশৈলী হলো পাইকা, ঠিক আছে? পাইকা যে তোমার আছে, পাইকা নৃত্য কোন সম্প্রদায় দ্বারা পালিত হয়? মুন্ডা সম্প্রদায় দ্বারা পালিত হয় পাইকা নৃত্য, ঠিক আছে? ঝাড়খণ্ডের যে অন্যান্য গুরুত্বপূর্ণ যে নৃত্যগুলি কী আছে? ডোমকচ, মাদরানা ঝুমাইর, জননী ঝুমাইর, ঝুমটা, লাহাসুয়া, ফাগুয়া, ছৌ এবং সাঁওতালি। এইগুলো হলো তোমার পাঞ্জাবের ঝাড়খণ্ডের অন্যান্য গুরুত্বপূর্ণ নৃত্য। পরের প্রশ্নটা দেখো কি বলেছে, দেশীয় মুদ্রণ আইন কে প্রস্তাব করেন? দেশীয় মুদ্রণ আইন কে প্রস্তাব করেন? দেশীয় মুদ্রণ আইন প্রস্তাব করেন লর্ড লিটন। লর্ড লিটন দেশীয় মুদ্রণ আইন প্রস্তাব করেন। লর্ড লিটন কত থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের ভাইসরয় ছিল বলেন তো? কত থেকে কত খ্রিস্টাব্দ ছিলেন? 1876 থেকে 1880 খ্রিস্টাব্দ পর্যন্ত, ঠিক আছে? 1876 থেকে 1880 খ্রিস্টাব্দ পর্যন্ত লর্ড লিটন ভারতের ভাইসরয় ছিল। কি বলেছে, দেশীয় মুদ্রণ আইন 1878 সালে ভাইসরয় লর্ড লিটন দ্বারা পাশ হয়েছিল। লর্ড ডাফরিন কত থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল ভাইসরয়? 1884 থেকে 88। আর লর্ড ক্যানিং ছিলেন 1856 থেকে 1862। তোমরা নিশ্চয়ই অনেকেই জানো যে লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং এবং ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্ট ব্যাটেন ছিলেন ভারতের শেষ ভাইসরয়, ঠিক আছে? লর্ড মাউন্ট ব্যাটেন। এবং লর্ড মাউন্ট ব্যাটেনই তোমার স্বাধীন ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন, ঠিক আছে? এবং স্বাধীন ভারতের শেষ যে ভাইসরয় ছিলেন তিনি হলেন চক্রবর্তী রাজা গোপালাচারী, ঠিক আছে? পরের প্রশ্নটা দেখো বলেছে, নিচের কোন নৃত্যটি উত্তরপ্রদেশের লোকনৃত্য? নিচের কোন নৃত্যটি উত্তরপ্রদেশের লোকনৃত্য? উত্তরপ্রদেশের রাসলীলা, ময়ূর নাচ, খেয়াল নাচ, এই তিনটেই উত্তরপ্রদেশের, ঠিক আছে? মানে এগুলো সবগুলোই হবে উত্তরপ্রদেশের লোকনৃত্য। দেখো রাসলীলা সম্বন্ধে কি বলেছে, রাসলীলা নৃত্যটি ভগবান কৃষ্ণের সাথে সম্পর্কিত এবং উত্তরপ্রদেশের মথুরা এবং বৃন্দাবন অঞ্চলে বিখ্যাত। তাহলে রাসলীলাটি কোথায় বিখ্যাত? উত্তরপ্রদেশের মথুরা এবং বৃন্দাবন অঞ্চলে। তো ময়ূর নৃত্য বা ময়ূর নাচ থেকে এই নৃত্যটি ভগবান কৃষ্ণ ও রাধার সাথে সম্পর্কিত এবং উত্তরপ্রদেশের ব্রজ অঞ্চলে বিখ্যাত। আর খেয়াল নৃত্য এটি উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলে ছেলের জন্ম উপলক্ষে পালন করা হয়। মানে কোনো দম্পতির যদি ছেলে জন্ম হয় তখন কি উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলে এই খেয়াল নৃত্য পালন করা হয়, ঠিক আছে? পরের প্রশ্নটা কি বলেছে, মুঘল সম্রাট হুমায়ুনের পাঠাগারটি দেখতে আপনি ভারতের নিম্নলিখিত কোন স্থানটিতে যাবেন? মানে মুঘল সম্রাট হুমায়ুনের পাঠাগার সেটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত তোমার নয়াদিল্লিতে অবস্থিত বা নিউ দিল্লিতে অবস্থিত, ঠিক আছে? এই দেখো এটা কয়েকটি ইম্পর্টেন্ট জিনিস দেখো, লালকেল্লা কোথায় অবস্থিত? লালকেল্লা তোমার দিল্লিতে অবস্থিত। তাজমহল আগ্রা, মতি মসজিদ আগ্রা, জামা মসজিদ দিল্লি, বিবি কা মকবরা আওরঙ্গাবাদ বা ঔরঙ্গাবাদ, মতি মসজিদ দিল্লি, বাদশাহী মসজিদ কোথায়? লাহোর। লাহোর এখন বর্তমান পাকিস্তানে লাহোর। আগ্রার কেল্লা হলো আগ্রা, ফতেপুর সিকরি হলো আগ্রা, বুলন্দ দরওয়াজা হলো আগ্রা, হুমায়ুনের সমাধি কোথায়? দিল্লি, আকবরের সমাধি কোথায়? সিকান্দারা, বেগম শাহী মসজিদ কোথায়? লাহোর পাকিস্তান, একটু আগে বললাম বাদশাহী মসজিদ, বেগম শাহী মসজিদ। আর ইতমাদ উদ দৌলার সমাধি কোথায়? আগ্রা, ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা মনে রাখবে যে 1556 খ্রিস্টাব্দে, ঠিক আছে, এই সম্রাট হুমায়ুন 1556 খ্রিস্টাব্দে মারা যান। 1556 খ্রিস্টাব্দে মারা যান। তিনি কীভাবে মারা গিয়েছিলেন বলুন তো? তিনি মারা গিয়েছিলেন ওনার যেই পাঠাগার ছিল না, এই পাঠাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলেন
তিনি পাঠাগারের সিঁড়ি থেকে নিচে পড়ে গিয়ে মারা গিয়েছিলেন। ঠিক আছে, এখানে বলি যে 1556 খ্রিস্টাব্দে তিনি তার পাঠাগারের সিঁড়ি থেকে নিচে পড়ে মারা যান। এই জিনিসগুলো তোমরা একটু নোট করে নিও। আমি পিডিএফ তো তোমাদের দিয়েই দিচ্ছি অলরেডি, কোনো ব্যাপার না, তাও নোট করে নিও। কারণ পিডিএফ সবসময় কত খুঁজবে, সেই পিডিএফ অনেকগুলো তো পিডিএফ থাকবে, তার মধ্যে কোন পিডিএফে এইটা আছে, তারপরে কত নম্বর প্রশ্ন, সেই সব তো তোমাকে খুঁজতে খুব সমস্যা হবে। খাতায় লেখা থাকলে তোমার মনে থাকবে যে এই জায়গায় নোট করেছিল আমার। ঠিক আছে, খাতায় নোট করে নিও একটু। খাতায় নোট করলে তোমাদের লিখলে মনে থাকবে বেশি। পরের প্রশ্নটা দেখো, 7 নম্বর প্রশ্ন কি বলছে? অসহযোগ আন্দোলন কত সালে শুরু হয়? অসহযোগ আন্দোলন কত সালে শুরু হয়? অসহযোগ আন্দোলন 1920 সালে শুরু হয়। অসহযোগ আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মহাত্মা গান্ধী। ঠিক আছে, মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। অসহযোগ নেতা ছিলেন মহাত্মা গান্ধী। 1922 সালে ফেব্রুয়ারিতে চৌরি চৌরার ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন। মানে চৌরি চৌরায় যে ঘটনা হয়েছিল জানো তো? চৌরি চৌরায় তোমার পুলিশ ফেরিতে তোমার বিদ্রোহীরা আগুন ধরিয়ে দিয়েছিল এবং অনেকজন পুলিশ মারা গিয়েছিল। তো সেই ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন। চৌরি চৌরা ঘটনার সময় লর্ড রিডিং ভারতের ভাইসরয় ছিলেন। ভারতের ভাইসরয় তখন কে ছিলেন? লর্ড রিডিং। 2022 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস গয়া অধিবেশনের সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস। মানে 2022 সালে যে জাতীয় কংগ্রেস অধিবেশন হয়েছিল সেটা কোথায় হয়েছিল? গয়াতে হয়েছিল, এবং সেই অধিবেশনের সভাপতি কে ছিলেন? চিত্তরঞ্জন দাস। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো কি বলেছে, যে শ্রীশৈলম জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর ওপর নির্মিত? শ্রীশৈলম জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর ওপর নির্মিত? এটা কৃষ্ণা নদীর ওপর নির্মিত শ্রীশৈলম জলবিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে, কৃষ্ণা নদীর ওপর নির্মিত। এটা দেখো যে শ্রীশৈলম বাঁধটি অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় অবস্থিত। সেই শ্রীশৈলম যে বাঁধ কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ রাজ্যে। কোন জেলায়? কুর্নুল জেলায়। আচ্ছা, কয়েকটি বিখ্যাত জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত সেটা একটু দেখো। ভাকরা নাঙ্গাল জলবিদ্যুৎ কেন্দ্র কোথায়? হিমাচল প্রদেশ। ঠিক আছে, তিওরি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট উত্তরাখণ্ড। হীরাকুদ ওড়িশা। নাগার্জুন সাগর বাঁধ অন্ধ্রপ্রদেশ। সর্দার সরোবর বাঁধ গুজরাট। কয়না জলবিদ্যুৎ কেন্দ্র মহারাষ্ট্র। বালিমেলা, ঠিক আছে, ওড়িশা। এগুলো একটু একটু মনে রাখবে। আমি তোমাদের এটাই কম করে দিয়েছি কারণ এইটুকু জায়গায় তোমার ধরছে না। তোমার এইখানে নাহলে নদীগুলোর কোনটা কোন নদীর ওপর অবস্থিত সেটা দিয়ে দিলেও ভালো হতো, কিন্তু ধরাতে পারছিলাম না একদম। ঠিক আছে, তো ওটা আমি আলাদা করে একটা পিডিএফ করব। আমি তোমাদের মানে এমনি পিডিএফ প্রোভাইড করব তোমার টেলিগ্রাম চ্যানেলে। তো ওখানে জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্য এবং কী নদী সেটাই সব থাকবে। ঠিক আছে, শুধু এইগুলো না, আমি তোমাদের ওই পঞ্চবার্ষিক পরিকল্পনা বলো বা 2011 সালের যে আদমশুমারি সেই বলো, মানে প্রতিটা স্ট্যাটিক জিকে এবং জিকের যে টপিক প্রতিটা নিয়ে আমি আলাদা আলাদা পিডিএফ আপলোড করব। ঠিক আছে, প্রতিটা টপিক নিয়ে। পরের প্রশ্নটা কি বলছে, যে নিচের কোন পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ ডোডা বেটা? ডোডা বেটা না, দোদা বেতা বলে হয়। দোদা বেতা বা ডোডা বেটা, ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করেছে এরকম হয়েছে। দোদা বেটা কোন পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ? জানো, এটা নীলগিরি। নীলগিরি পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ হলো দোদা বেতা। দোদা বেতা। আরাবল্লী পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আরাবল্লী পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো গুরু শিখর। ঠিক আছে, গুরু শিখর হলো আরাবল্লী পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ। সাতপুরা পর্বতশ্রেণী হলো ধূপগড়। বিন্ধ্য পর্বতশ্রেণী হলো শুভেচ্ছা শিখর। ঠিক আছে, আর আনাইমুদি হলো সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো আনাইমুদি। সেটি কোন পাহাড়ের ওপরে হচ্ছে? আন্নামালাই বা অন্নামালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো আনাইমুদি। ঠিক আছে, অন্নামালাই বা অন্নামালাই।
পরের প্রশ্নটা দেখো কি বলেছে। সুধীরমান কাপ নিম্নলিখিত কোন খেলার সাথে সম্পর্কিত? সুধীরমান কাপ নিম্নলিখিত কোন খেলার সঙ্গে সম্পর্কিত? এটি কোন খেলার সাথে সম্পর্কিত বলো তো? ব্যাডমিন্টন খেলার সঙ্গে সম্পর্কিত হলো সুধীরমান কাপ। ঠিক আছে, সুধীরমান যে কাপ যে ইভেন্টটি প্রথম ইন্দোনেশিয়ার জাকার্তার বুং কর্ণ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। তাহলে সুধীরমান কাপ প্রথম কোথায় হয়েছিল? ইন্দোনেশিয়ার জাকার্তার বুং কর্ণ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। শেষ সুধীরমান কাপ 26শে সেপ্টেম্বর থেকে 23 অক্টোবর 2021-এর মধ্যে ফিনল্যান্ডের ভান্তায় খেলা হয়েছিল এবং তাতে চ্যাম্পিয়ন কে ছিল? চীন। ঠিক আছে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল চীন। পরের প্রশ্নটা দেখো কি বলেছে। পণ্ডিত রামনারায়ণ হলেন একজন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ যিনি ড্যাশ বাজান। পণ্ডিত রামনারায়ণ হলেন একজন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ যিনি ড্যাশ বাজান। তিনি কোন বাদ্যযন্ত্র বাজান? তিনি বাজান সারেঙ্গি। দাগটা ফুল পড়ে, সারেঙ্গি বাজান তিনি পণ্ডিত রামনারায়ণ। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো কি বলেছে। যে কুমারী কমলাকে 1970 সালে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করা হয়, তিনি কোন শাস্ত্রীয় নৃত্যের জন্য স্বীকৃতি পান? কুমারী কমলা, ঠিক আছে, বা কমলা নারায়ণ, তিনি কোন শাস্ত্রীয় নৃত্যের জন্য এই স্বীকৃতিটি পেয়েছিলেন? তিনি ভারতনাট্যমের জন্য এই স্বীকৃতিটি পেয়েছিলেন 1970 সালে পদ্মভূষণ। ঠিক আছে, বলছে মণিপুরি হলো মণিপুরের একটি ধ্রুপদী নৃত্যের ধরন। মোহিনীঅট্টম হলো কেরালার, আর কথক হলো উত্তরপ্রদেশের। উত্তরপ্রদেশ ভারতের মানে বা উত্তরপ্রদেশের। ঠিক আছে, তাহলে তোমাকে এই যে ধ্রুপদী নৃত্য মানে ক্লাসিক্যাল ডান্স এবং তার যে নৃত্যশিল্পী, ঠিক আছে, তো তাদের একটা আমি পিডিএফ আপলোড করব গ্রুপে। পিডিএফগুলো একটা একটা করে আমি সব তৈরি করছি আস্তে আস্তে। আচ্ছা, কিছুদিন টাইম লাগবে, আশা করছি 10-12 দিনের মধ্যেই তোমাদের সবগুলো দিয়ে দিতে পারবো পিডিএফ। ঠিক আছে, পরের কোশ্চেনে যাওয়া যাক। বলেছে পোমেল হর্স নিচের কোন খেলার সঙ্গে যুক্ত একটি শব্দ? পোমেল হর্স যুক্ত জিমন্যাস্টিকের সঙ্গে যুক্ত পোমেল হর্স। ঠিক আছে, এই যে দাবা খেলা কত উদ্বোধন হয়েছিল বলো তো? ভারতে দাবা খেলা উদ্বোধন হয়েছিল এবং ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার হলেন বিশ্বনাথ আনন্দ। ঠিক আছে, বিশ্বনাথ আনন্দ। এবারে যে তোমার নতুন গ্র্যান্ড মাস্টার হয়েছে সবথেকে কনিষ্ঠতম, তার নাম কি বলো তো? জানো অনেকেই, কারণ এটি সোশ্যাল মিডিয়ায় খুব বেশি ছড়িয়েছিল। এবারে যিনি তোমার হয়েছে গ্র্যান্ড মাস্টার হয়েছেন তিনি হলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। সব থেকে সর্বকনিষ্ঠ বয়সে তিনি গ্র্যান্ড মাস্টার হয়েছেন ভারতের। পরের প্রশ্নটা দেখো কি বলছে। ক্রীড়াক্ষেত্রে একজন ক্রীড়াবিদের হৃদস্পন্দন পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? ক্রীড়াক্ষেত্রে একজন ক্রীড়াবিদের হৃদস্পন্দন পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? এটি হলো রেডিও টেলিমেট্রি ব্যবহার করা হয় হৃদস্পন্দন পরিমাপ করতে। ঠিক আছে, আর মানুষের স্বাভাবিক হৃদস্পন্দন কত? 72টি, 72 স্পন্দন পার মিনিটে, 72টি। ঠিক আছে, স্পাইরোমিটারের কাজ কি? স্পাইরোমিটার হলো ফুসফুসীয় কার্যকলাপগুলির ক্লিনিক্যাল মূল্যায়নে সহায়তা করে। কি করে? ফুসফুসীয় কার্যকলাপগুলির ক্লিনিক্যাল মূল্যায়নে সহায়তা করে। রেডিও টেলিমেট্রি তোমার কী ব্যবহার করা হয়? করা হয় তোমার ওই বললাম রেডিও টেলিমেট্রি অবস্থান করতে রেডিও সংকেত ব্যবহার করে। ঠিক আছে, আর তোমার স্ফিগোম্যামোনোমিটার নামে এই যন্ত্র সাধারণত মানুষের রক্তচাপ পরিমাপ করে। তাহলে রক্তচাপ বা ব্লাড প্রেশার
যে কি দিয়ে মাপা হয়? স্ফিগোমেমোনোমিটার। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো কি বলেছে, যে নিম্নলিখিত কোন স্থলে মহাবালিপুরমের শোর মন্দির অবস্থিত? নিম্নলিখিত কোন স্তরে মহাবালিপুরমের শোর মন্দির অবস্থিত? এটা অবস্থিত তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে মহাবালিপুরমের শোর মন্দির অবস্থিত। ঠিক আছে, কি বলছে? কাঞ্চিপুরম। কাঞ্চিপুরম হলো দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি প্রাচীন শহর। কাঞ্চিপুরম সিল্ক মানে কাঞ্চিপুরমের শাড়ি বা কাঞ্জিভরম সিল্ক বলে শুনবে, ওই শাড়িটা বিখ্যাত। ঠিক আছে, এই জায়গাটা আমি গিয়েছিলাম। এই কাঞ্জিভরম সিল্ক এখান থেকে তোমাদের গিয়েছিলাম, এখানে প্রচুর শাড়ির দোকান আছে পরপর, শাড়িটা একদম প্রতিটা বাড়িতেই শাড়ির দোকান, আর এটা হাতে বোনা পুরো। ঠিক আছে, আর যে আছে মহাবালিপুরম। মহাবালিপুরমের দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি শহর। এটি মামাল্লাপুরম নামেও পরিচিত। তাঞ্জোর। তাঞ্জোর হলো দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি শহর। আর কুম্ভকোণম। কুম্ভকোণম দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি শহর। আগে বলেছেন মহাবালিপুরমের শোর মন্দির, এটি 1984 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়। তাহলে শোর মন্দিরটি 1984 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছিল। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কি বলছে, কিভাবে পদার্থের একটি অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত করা যায়? কিভাবে পদার্থের একটি অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত করা যায়? এটা কি বলতো? বিকিরিত তাপ শক্তি শোষণ করে। বিকিরিত তাপ শক্তি শোষণ করে নিলে পদার্থ একটি অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত করা যায়। ঠিক আছে, কি বলেছে? বিকিরণ শক্তির পরিমাণটি স্টোফান বোল্টজম্যানের সূত্র দ্বারা গণনা করা হয়। এই যে বিকিরণ যে শক্তি, বিকিরণ যে হচ্ছে, সেই শক্তির যে কতটা বিকিরণ হচ্ছে সেই পরিমাণটা কোন সূত্র দ্বারা গণনা করা হয়? স্টেফান বোল্টজম্যানের সূত্র দ্বারা গণনা করা হয়। ঠিক আছে, স্টেফান বোল্টজম্যান। পরেরটা দেখো, 17 নম্বর প্রশ্ন কি বলছে, 5টি নতুন জেলা সৃষ্টির পরে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে মোট কতগুলি জেলা থাকবে? 5টি নতুন জেলা সৃষ্টির পরে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে মোট কতগুলি জেলা থাকবে? লাদাখে মানে মোট জেলা ছিল তোমার প্রথমে 2টি। ঠিক আছে, লাদাখে মোট জেলা ছিল তোমার 2টি, সেটা ছিল লেহ এবং কার্গিল, এই দুটো জেলা ছিল। ঠিক আছে, এখন সেগুলি ভেঙে টোটাল 7টি জেলা হয়েছে এবং 5টি নতুন নাম যুক্ত হয়েছে। 5টি প্লাস 2টি টোটাল 7টি। ঠিক আছে, তাহলে দেখিনি সেই 7টি জেলা কী কী। ঠিক আছে, দেখো প্রথম 2টি যে ছিল বললাম লেহ এবং কার্গিল ছিল, এবং এখন যেগুলি হয়েছে নতুন জেলা সৃষ্টি হয়েছে জানোস্কার, দ্রাস, শ্যাম, নুব্রা এবং চাংথাং। জানোস্কার, দ্রাস, শ্যাম, নুব্রা এবং চাংথাং, এই 5টি নতুন জেলা যুক্ত হয়েছে। ঠিক আছে, তাহলে মোট টোটাল 7টি জেলা হলো। পরের প্রশ্নটা দেখো কি বলেছে, উত্তর পূর্বাঞ্চলের কৃষকদের লক্ষ্য করে সম্প্রতি চালু হওয়া এনিরেস পোর্টালের পূর্ণ নাম কি? কি বলেছে? উত্তর পূর্বাঞ্চলের কৃষকদের লক্ষ্য করে সম্প্রতি চালু হওয়া এনিরেস পোর্টালের পূর্ণ নাম কি? এর পূর্ণ নাম কি? নর্থ ইস্ট রিজিয়ন এগ্রিকালচার কমোডিটি ই কানেক্ট। ঠিক আছে, এটাই হলো তোমার সঠিক উত্তর। বলেছে নর্থ ইস্ট রিজিয়ন এগ্রিকালচার কমোডিটি ই কানেক্ট। ঠিক আছে, এটি কে চালু করেছিলেন? কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া নর্থ ইস্ট রিজিয়ন এগ্রিকালচার কমোডিটি ই কানেক্ট পোর্টাল চালু করেছিলেন। কে চালু করেছিলেন? কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ঠিক আছে, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। পরের প্রশ্নটা দেখো, সম্প্রতি রাষ্ট্রপতি মুর্মু, ঠিক আছে, তিমুর লেস্টের সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত হয়েছেন। এর রাষ্ট্রপতি মুর্মু মানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
মানে আমাদের ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তিনি তিমুর লেস্তে সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত হয়েছেন। দ্বীপরাষ্ট্র তিমুর লেস্তে কোন মহাদেশে অবস্থিত? দ্বীপরাষ্ট্র তিমুর লেস্তে কোন মহাদেশে অবস্থিত? এটি এশিয়া মহাদেশে অবস্থিত। ঠিক আছে, এশিয়া মহাদেশেই অবস্থিত। তিমুর লেস্তের রাজধানী কি হলো? রাজধানী হলো দিল্লি। দিল্লি ভারতের কি? দিল্লি, এটা হলো দিল্লি তিমুর লেস্তে। সরকারি ভাষা কি? তেতুন এবং পর্তুগিজ। তেতুন এবং পর্তুগিজ হলো তিমুর লেস্তের সরকারি ভাষা। আজকের 20 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন। দেখো কি বলেছে, কেন্দ্রীয় বাজেট 2024-25-এ অন্তর্ভুক্ত প্রত্যক্ষ কর প্রস্তাবগুলির মধ্যে একটি কি? মানে এখানে যেগুলি আছে 4টে অপশন। বিদেশি কোম্পানির কর্পোরেট ট্যাক্সের হার 35% থেকে বেড়ে 40% হয়েছে। এটা না, এটা ভুল। তোমাদের বিশ্লেষণটা আমি একটু পরে বলে কি দিচ্ছি। বেতনভোগী কর্মচারীদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 থেকে বেড়ে 75,000 হয়েছে। এটি ঠিক, মানে এটি হয়ে যাবে তোমার সঠিক উত্তর, যে বেতনভোগী কর্মীদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 থেকে বেড়ে 75,000 হয়েছে। কি বলেছে? সমস্ত শ্রেণীর কর্মচারীদের জন্য অ্যাঙ্গেল ট্যাক্স বিলুপ্ত করা, এটা ভুল। এবং একটি 15% করের হার আকর্ষণ করতে আর্থিক সম্পদের ওপর স্বল্পমেয়াদী লাভ, এটি ভুল। ঠিক আছে, দেখো কি বলেছে, বিদেশি কোম্পানির উপর কর্পোরেট কর হার 40% থেকে কমিয়ে 35% করা হয়েছে। এখানে কি বলেছে? 35 থেকে বেরিয়ে 40 করা হয়েছে, মানে এটি ভুল। ঠিক আছে, এটা 40 থেকে কমিয়ে 35 করা হয়েছে। আর অ্যাঙ্গেল ট্যাক্স সমস্ত শ্রেণী বিনিয়োগকারীদের জন্য বাতিল করা হয়েছে, কর্মচারীদের জন্য না। ওটা বাতিল করা হয়েছে বিনিয়োগকারীদের জন্য। ঠিক আছে, আর্থিক সম্পদের ওপর স্বল্পমেয়াদী লাভের জন্য করের হার 20% সেট করা হয়েছে। এটা 15% না, 20% সেট করা হয়েছে। ঠিক আছে, তাহলে এই ছিল তোমাদের মোট 20টা প্র্যাকটিস সেটের প্রশ্ন। তো কালকে আবার আমি 20টা নিয়ে আসবো জিকে জিএসের। একটু পরে আমরা এই প্র্যাকটিস সেটেরই ইংরাজি করব 20টা। আজকে থেকে তোমাদের আমি ক্লোজ টেস্টটা করাবো। ঠিক আছে, তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, ভালো করে পড়াশোনা করো। আজকে এই পর্যন্তই রাখলাম, টাটা।